আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে র্যাব 11-র একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, পরিকল্পিত মব সৃষ্টি করে অরাজকতার বড় উদাহরণ কুমিল্লার এই ঘটনা। মূলত ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানায় র্যাব। কুমিল্লার মুরাদনগরে গত ২৬ জুন সংঘবদ্ধ যৌন নির্যাতনের শিকার হন এক নারী। পরে জড়িতরা সেই নির্যাতনের ভিডিও ধারণ করে গত ২৯ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় ওঠে। এরপরই অভিযুক্তদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থেকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত দুই ভাই শাহ পরান ও ফজর আলী। দুই ভাইয়ের মধ্যে ওই নারীকে নিয়ে দ্বন্দ্বের জেরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহ পরান এবং ফজর আলী। ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড, যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে। ওখানে মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বড় ভাই ফজর আলীকে শায়েস্তা করতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ভুক্তভোগী নারীকে যৌন হেনস্থার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনা সাজাতে নির্দিষ্ট এক ব্যক্তিকে ইমোতে বার্তা পাঠিয়ে মব সৃষ্টি করা হয় বলেও জানায় র্যাব। ২৬শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখনো অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। এর আগে গত ২৯ জুন চাঞ্চল্যকর এই ঘটনার ভুক্তভোগী নারীকে ধর্ষণের দায়ে মূল অভিযুক্ত আসামি ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত মুরাদনগর থানায় দায়ের করা মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নিজেদের ভুলের কারণেই রাজনীতিতে ফেরার পথ বন্ধ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতীকী সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, ২০০৯ সালের নির্বাচনও ছিল বিতর্কিত। প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে আধিপত্য কায়েম করেছিল ভারত। তার অভিযোগ, বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে সহযোগিতা করা আমলারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। ওটা ইংরেজিতে যেটা বলছিলাম, এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। ১৭ বছর পর রংপুরে হচ্ছে জামায়াত ইসলামের মহাসমাবেশ। বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জেলা স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকালের কড়া রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সমাবেশ হওয়ায় বিপুল উচ্ছ্বাস নেতাকর্মীদের। তাদের দাবি, দীর্ঘ ১৬ বছর নির্যাতন ও বঞ্চনায় কেটেছে তাদের, যা ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের খুনি, ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং আমাদের প্রাণের দাবি। ২০২৪-এর ৩৬শে জুলাই আন্দোলনে বিজয়ী হওয়ার পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামী সুষ্ঠুভাবে সারা বাংলাদেশে কার্যক্রম চালাতে পারছে। নির্বাচনী পরিবেশের জন্য সংস্কার দরকার বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার কিছু নাই।
ঘটনা আমাদের চোখের সামনে না। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। এবার জানাবো জুলাইয়ের দিনগুলির খবর। দেশের উত্তরাঞ্চলের পথে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। ঠাকুরগাঁওয়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে পথসভা করে দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দাবি জানান। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন। সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। জুলাই আন্দোলনের প্রথম 3 দিনেই গড়ে ওঠে বড় বিক্ষোভের ভিত্তি। তবে তখনও একটা স্ফুলিঙ্গের বাকি, যার দেখা মেলে 4 জুলাই। ফুঁসে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। রক্তচক্ষু উপেক্ষা করে 4 দফা দাবিতে চলতে থাকে সড়ক ও রেলপথ অবরোধ। বিক্ষোভকারীদের কাতারে এসে দাঁড়ান শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেদিন ঘোষণা হয় 6 ও 7 জুলাইয়ের কর্মসূচি। মাসুদ সুমনের প্রতিবেদন। দিনটি ছিল বৃহস্পতিবার, 24-এর 4 জুলাই। সকাল থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধী আন্দোলনে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের হলে হলে বাধা দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। কিন্তু শিক্ষার্থীদের থামাতে পারেনি কিছুই। আসতে থাকে ছোট ছোট মিছিল। শাহবাগ মোড় হয়ে ওঠে যার মোহনা। অবরোধে অচল হয়ে ওঠে রাজধানীর সড়ক। রাজপথে শিক্ষার্থীদের কাতারে নেমে আসেন শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সংহতি আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। আমরা একটা আন্দোলন থেকে যে একটা সরকার পতন করব সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি। রিকশাওয়ালা থেকে শুরু করে হায়ার লেভেলে যারা আছে এই আন্দোলনে তারা ছিল। আগের 3 দিন গড়ে উঠেছিল বড় কিছুর ভিত্তি, বাকি ছিল কেবল আরও একটি স্ফুলিঙ্গের। সেই তরঙ্গ তৈরি হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুঁসে ওঠার মাধ্যমে। আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের গতিতে। দেশ জুড়েই চলতে থাকে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ। প্রথম দিকে 1 জুলাই বা তারপর দিন থেকে আমরা আসলে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য আসলে অবরোধ কর্মসূচি করি। এটা খুব আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। তাদেরকে বুঝিয়ে নিয়ে আসা, কনভিন্স করা, কারণ অনেকেই আসলে পড়ার টেবিল থেকে রাজপথে যাওয়ার জন্য তাদের এক্সপিরিয়েন্স ছিল না। তো আমরা দেখেছি তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের যেই মৌলিক অধিকার, ভোটাধিকার সহ প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি করেছে, মানুষের অধিকারগুলোকে বঞ্চিত করেছে। তো মানুষের মধ্যে যে সঞ্চিত একটা ক্ষোভ, এটা আস্তে আস্তে একটা যখন ঘনীভূত হয়েছে, একটা জায়গায় এসে কিন্তু সেটা বিস্ফোরিত হয়েছে। সেদিন 4 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমবেত হন শিক্ষার্থীরা। ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুপুর নাগাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। মূল ফটকের সামনে চলতে থাকে স্লোগান। সড়কে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বই পুড়িয়ে অবরোধ করেন 2 ঘন্টা। আগের দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস এলাকায় আটকে দেন জামালপুর এক্সপ্রেস ট্রেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবরোধ করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়ক অবরোধ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেও। আন্দোলনকারীরা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষুর সামনে এটি ছিল শিক্ষার্থীদের দুর্বার সাহস। ছাত্রলীগ বিভিন্নভাবে হুমকি দিয়েছে, এগুলো কিন্তু প্রতিরোধ করেই কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে এসেছে। সবাই নিজ নিজ জায়গায় থেকে স্বতঃস্ফূর্তভাবে সুসংগঠিত হয়েছে। 4 জুলাই ঘোষণা করা হয় 6 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ হবে দেশের সব বিশ্ববিদ্যালয়ে। আর 7 জুলাই হবে ক্লাস পরীক্ষা বর্জন। কোটা বিরোধী আন্দোলন, তারপর তার রূপ নেয় ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। দীর্ঘ 1 মাস রাজপথে রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ থেকে বিতাড়িত হয় ফ্যাসিস্ট সরকার। তার কেটেছে 1 বছর।
এক বছর পরে এসে আমরা ছাত্র জনতাকে প্রশ্ন করেছিলাম, জুলাই বিপ্লব কি শেষ? তারা বলছেন, দেশে যখনই ফ্যাসিস্টের উত্থান হবে তখনই রাজপথে দাঁড়াবে জুলাই বিপ্লবীরা। মাসুদ সুমন, নিউজ 24, সাভার। 3 কোটি তরুণ ভোটার শুধু একটি সংখ্যা নয়, ইতিহাস বদলে দেওয়ার এক একটি সম্ভাবনার নাম। এদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের বাধায় আগে ভোট দিতে পারেনি। 5 আগস্টের গণ অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে এদের বড় অংশই প্রথমবারের মতো চাপমুক্তভাবে ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন। বিশ্লেষকরা বলছেন, তরুণরা শুধু ভোটের ফলই নয়, রাজনৈতিক দলগুলোর এবারের ভবিষ্যতও নির্ধারণ করতে পারে। তরুণরা নির্বাচন নিয়ে কি ভাবছেন তা তুলে ধরছেন আবির হোসেন, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। দেশে 18 থেকে 29 বছর বয়সী ভোটারের সংখ্যা 3,04,07,000। মোট 12,44,80,000 ভোটারের মধ্যে তাদের প্রতিনিধিত্ব 24.42%, যার বড় অংশই শিক্ষার্থী। তরুণরা নানা বাধার কারণে বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি। তবে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি অনেকাংশে বদলে গিয়েছে। নির্বাচন নিয়ে তরুণরা কি ভাবছে সেই বিষয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী যুবার সাথে। তুলে ধরেন নির্বাচন নিয়ে তার ভাবনা। নির্বাচন নিয়ে আমাদের ইন্টারেস্ট আছে, কারণ নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক মাধ্যম, যেটার মাধ্যমে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের চাওয়া পাওয়ার একটা সরকার আসবে। পরিবর্তিত পরিস্থিতিতেও ভোট নিয়ে তরুণ প্রজন্মের রয়েছে নানা ধরনের শঙ্কা। রাতে ভোট ডাকাতির সম্ভাবনা আছে, দিনের বেলায় ভোট বক্স অ্যাটাক করে সেখানে ভাঙচুর করে ভোট ডাকাতির যে বিষয়টা, 20টা গুন্ডা 10টা হুন্ডার যে রাজনীতি, ভোটের যে রাজনীতি, এটা আবার আমরা সামনে লক্ষ্য করব যদি এই সংস্কারটা আমরা না পাই। আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়েও সচেতন তরুণ সমাজ, আছে নিজস্ব কিছু মানদণ্ড। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবে, যারা কারাপ্টেড ছিল না, যারা সৎ লোক, যাদের ভিতরে স্বৈরাচারী বা অন্যান্য কোনো মনোভাব নাই, যারা মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করছে। শুধু নির্বাচনে আগে নয়, ক্ষমতায় যাওয়ার পরও জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় দেখতে চান তরুণ সমাজ। নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে একটি স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠন করা, যারা এই যে প্রত্যেকটি এমপি এবং মন্ত্রী সবার হচ্ছে এই বিষয়গুলোর কি কি কাজ করছে, কি কি বিলগুলা বাজেটগুলা কিভাবে ব্যয় করছে, সবগুলো বিষয় সুন্দর একটি হিসাব রাখবে। বিশ্লেষকরা বলছেন, তরুণদের মতামতকে গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ এই তরুণরাই আগামী নির্বাচনের ভাগ্য বদলে দিতে পারে। ওরা দেশকে কিভাবে চায়, ওরা নেতৃত্বকে কিভাবে দেখতে চায়, ওরা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, ওদের কথা শুনতে হবে। পলিটিক্সে টিকে থাকতে হলে লং টার্ম পার্সপেক্টিভ থাকতে হবে। আমরা সামনের নির্বাচনে কিভাবে ক্ষমতায় যাব সেই চিন্তা না, আমাদের একটা পলিটিক্সে ভিশন থাকতে হবে। বিশ্লেষকরা আরো বলেন, তরুণরা এখন শুধু ভোটার নয়, রাজনীতির মূল চালক, তা বুঝতে হবে দেশের রাজনীতিবিদদের। অধিকাংশ তরুণরা বলছেন যে একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন দেখতে চায় তারা। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, 3 কোটি তরুণ শুধুমাত্র একটি সংখ্যা নয়, হতে পারে আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড। তবে কতটা প্রস্তুত রাজনৈতিক দলগুলো তরুণদের মন জয় করতে, তা হয়তো আগামী নির্বাচনের ফলাফল বলে দিবে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। পাবনা ও কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ নিহত হয়েছেন 5 জন। এ সময় আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা ঢাকা মহাসড়কের সাথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার রাত 12টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় প্রাণ হারান 2 যাত্রী। এছাড়া বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকায় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রস্তাবিত চুক্তির খসড়াটি চূড়ান্ত করা যায়নি। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।
এই অচল অবস্থা নিরসনে আগামী 8 জুলাই ওয়াশিংটনে ফের বৈঠকে বসবে দুই দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ট্রাম্প প্রশাসনের আরোপিত 37% বাড়তি শুল্ক সংক্রান্ত মার্কিন খসড়া প্রস্তাবের কিছু শর্ত আন্তর্জাতিক রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করে ঢাকা। রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। অবশ্য কমেছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দরই ঊর্ধ্বমুখী। কারওয়ান বাজারে ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দুলের মতো গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে, অথচ 2 সপ্তাহ আগেও দাম ছিল 40 থেকে 50 টাকা। বরবটি ও কাঁকরোলের দাম বেড়ে দাঁড়িয়েছে 40 থেকে 60 টাকা। বেগুনও ধরন বেঁধে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনায় ঘাটতি ও পর্যাপ্ত নজরদারির অভাবেই 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দর। এইভাবে দাম বাড়ানো আসলে এটা কতটা যৌক্তিক সেটা চিন্তা করতে হবে, আর সরকারকে আসলে এখানে আর একটু সময় দিতে হবে। আগে চিচিঙ্গা কিনছি 40 টাকা 50 টাকা, এখন 60 টাকা। তারপরে যে লাল শাক ছিল আগে 10 টাকা মোটা, এখন 20 টাকা। বিক্রেতারা বলছেন বর্ষাকালে সবজির সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়ায় বেড়েছে দর। বর্ষাকাল এখন চলতেছে, আপনার সব সবজির দাম বাড়তি, মাল আসে কম, খাওয়াই বেশি, অথবা মালের চাপ কম, মাল দাম বেশি। তবে স্থিতিশীল রয়েছে মুরগির ও মাংসের দাম। প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা দরে। ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী 250, ব্রয়লার হইলো 150 টাকা, তারপরে লিয়ার হইলো লালটা হইলো 250 টাকা। ব্রয়লার 150 টাকা কেজি, আগে থেকে একটু কম। এদিকে মাছের মধ্যে প্রতি কেজি চাষের রুই 380 থেকে 450, তেলাপিয়া 250 থেকে 280, পাঙাশ 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন কংগ্রেসের রিপাবলিকানদের সমর্থনে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত কর ছাড়ের বিল। এতে কর ছাড়, প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তা বাজেট বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে করা হয়েছে ব্যাপক কাটছাঁট, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর ফলে স্বাস্থ্য বীমা হারাতে পারেন কয়েক মিলিয়ন মার্কিন নাগরিক। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্টের টেবিলে। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বড় কোনো বিল পাস। হোয়াইট হাউসের জন্য এটি একটি বিশাল রাজনৈতিক জয়। তীব্র বিতর্কের পর সামান্য ভোটের ব্যবধানে প্রতিনিধি পরিষদে পাশ হয় বিগ বিউটিফুল বিল। এই বিলের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কর ছাড়ের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে। রিপাবলিকানরা বলছেন এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে বিলটি নিয়ে হচ্ছে তীব্র সমালোচনাও। ডেমোক্রেটদের মতে এটি ধনীদের সুবিধা দেওয়ার একটি কৌশল, কারণ স্বাস্থ্য খাতে বড় অঙ্কের অর্থ কাটছাঁটের কারণে প্রায় 1.25 কোটি মার্কিন নাগরিক তাদের স্বাস্থ্য বীমা হারাতে পারেন। আশঙ্কার কথা জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। এই বিলটিকে দরিদ্র এবং কর্মজীবী মার্কিনীদের জন্য একটি ক্ষতি হিসেবে চিত্রিত করবে, যারা খাদ্য সহায়তা কর্মসূচি বা স্বাস্থ্য বীমার মতো বিষয়গুলোর উপর নির্ভরশীল। হোয়াইট হাউস জানিয়েছে 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এই বিলে সই করবেন ট্রাম্প। এটি মার্কিন অর্থনীতিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়, এমনটাই বিশ্বাস তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 48 ঘণ্টায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ত্রাণ বিতরণের লাইনে হামলা চালিয়ে 3 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা এখন 57,100 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, গাজাবাসীর নিরাপত্তা চান তিনি। এদিকে ইরানের তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
প্রবল বৃষ্টি আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের মধ্যাঞ্চলের হেনান ও হুবেই প্রদেশ। টানা বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আবাসিক ভবনগুলোতে আটকা পড়েছেন বহু মানুষ। এরই মধ্যে হুবেই প্রদেশের জিয়ানফেং শহরে একটি স্কুল থেকে উদ্ধার করা হয়েছে 20 জনেরও বেশি মানুষকে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন জরুরি বিভাগের কর্মীরা। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে সরে গেছেন শহরটির হাজারো বাসিন্দা। সময় হলো আরো একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো খেলার সংবাদ। সিরিজ বাঁচানোর মিশনে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে শুরু দুপুর 3টায়। এর আগে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের দেয়া 245 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে মাত্র 167 রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে 77 রানে ম্যাচ হারে মেহেদী মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে তাসকিন লিটনরা। আর এই ম্যাচকে সামনে রেখে কলম্বোতে আজ দুপুর থেকে অনুশীলন করবে ফিল সিমন্সের শিষ্যরা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।